আমাদের চ্যানেলের প্রত্যেক দর্শক বন্ধুদের শ্রদ্ধা, সম্মান, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা। এটাই আজকে আমাদের বিশেষ প্রতিবেদনের আলোচ্য বিষয়, যার শিরোনাম হচ্ছে লোকসভার ভোট সহ অনেক ভোট শেষ হয়েছে, কিন্তু শেষ হয়নি সংখ্যালঘু বিদ্বেষ। শুধু কি বিজেপি বা সংঘ পরিবার মুসলিমদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে চায়? ব্যাপারটা কিন্তু তেমন নয়, কারণ তাদের সাথে সাথে তারা যতটা না চায়, তারা যতটা না সাম্প্রদায়িক বিষ ছড়ায়, তার থেকে হাজার গুণ বিষ ছড়ায় তথাকথিত মেনস্ট্রিম মিডিয়া, তথাকথিত প্রাতিষ্ঠানিক মিডিয়া, আমরা যাকে বলি গদি মিডিয়া। আজকের কথাই ধরুন না, ওয়াকফ সম্পত্তি কুক্ষিগত করার জন্য লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছে বিজেপি। সারা ভারতবর্ষ এই নিয়ে উত্তাল। প্রতিটা জায়গায়, প্রতিটা শহরে, ভারতবর্ষের প্রতিটা শহরে সেই ওয়াকফ বিল বাতিল করার, ওয়াকফ সংশোধনী বিল বাতিল করার সভা হচ্ছে। আজ কলকাতায় জমিয়তে উলামায়ে হিন্দের মহাসমাবেশ। ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে লক্ষ লক্ষ মানুষের জমায়েত। কই প্রাতিষ্ঠানিক মিডিয়ায় তার সামান্যতম আপডেট খবর নেই তো? কেন? এটা যে কত ভয়ঙ্কর রকমের সাম্প্রদায়িকতা তা কি অজানা? তাই বলছিলাম, লোকসভার ভোট সহ অনেক ভোট শেষ হয়েছে, শেষ হয়নি কিন্তু সংখ্যালঘু বিদ্বেষ। একটু পিছিয়ে যান। অষ্টাদশ লোকসভা ভোটের ফলে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে পারেনি, কিন্তু এবারে এই 24-এর ভোটে জোট শরিকদের নিয়ে নরেন্দ্র মোদী সরকার তৈরির ফলে অনেকেই অনুমান করেছিলেন যে বিজেপির সাম্প্রদায়িক আগ্রাসন হয়তো কিছুটা হলেও স্তিমিত হবে। বাস্তবে দেখা যাচ্ছে, তৃতীয় দফায় প্রধানমন্ত্রী হিসাবে মোদী শপথ নেওয়ার পর উত্তর ভারত জুড়ে আগস্ট মাসে সংখ্যালঘু মুসলমানদের উপর আগস্ট মাসে ভয়াবহ অত্যাচার চালিয়েছে গোটা হিন্দুত্ববাদী শক্তি। একটা ঘটনাতেও পুলিশ প্রশাসন, বিজেপি রাজ্যের পুলিশ প্রশাসন অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। 24-এর লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই দেশ জুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আরও যেন ভয়ঙ্কর অত্যাচার বেড়ে গেছে। ভয়ঙ্কর অত্যাচার চালাচ্ছে গোটা হিন্দুত্ববাদী শিবির। যেভাবে তাদের এই আক্রমণ চলছে, তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে উঠতে শুরু করেছে যে ভোটে বিপর্যয়ের পর মুসলমান সম্প্রদায়ের সম্পর্কে আরএসএস, বিজেপি সহ তাদের সমস্ত ধরনের সঙ্গী সাথীরা আরও ভয়ঙ্কর রকমের প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে। সেই প্রতিহিংসার পথ ধরে তারা মেরুকরণের রাজনীতিকে এই কদিনেই উত্তর এবং মধ্য ভারতে এমন একটা জায়গায় পৌঁছে দিতে শুরু করেছে, যার ফলাফল একটা বড় সামাজিক সংকট ডেকে আনছেও। ভোটের ফল প্রকাশের পর এমনভাবে আক্রমণ শানানো শুরু হয়েছে যাতে গোটা সামাজিক পরিবেশটাই বিষাক্ত হয়ে ওঠে, আর তাদের সাথে পোঁ ধরেছে গদি মিডিয়া। ভোটের ফলাফল প্রকাশিত হবার অব্যবহিত পরেই ছত্তিশগড়ের রাজধানী, আপনারা খবরে দেখেছেন, রায়পুরে একটা বলদ নিয়ে 3 জন মুসলমান যাচ্ছিলেন। সেই সময় ওই 3 ব্যক্তিকে গোরক্ষকরা আটক করে। তথাকথিত গোরক্ষকরা, এই 3 জন মুসলমান গরু পাচারকারী, এই অভিযোগ তুলে স্বঘোষিত গোরক্ষকেরা তাদের পিটিয়ে মারে। চিন্তা করুন, গোটা ঘটনা সম্পর্কে আজ পর্যন্ত ছত্তিশগড়ের পুলিশ কোনো রকম ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, তদন্ত পর্যন্ত করেনি। যেন মুসলমানের প্রাণ, ওটা কি আবার প্রাণ নাকি? উত্তরপ্রদেশের আলিগড়ে একজন মুসলমানকে চোর অপবাদ দিয়ে নৃশংসভাবে খুন করা হলো। নরেন্দ্র মোদী যখন একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবার কেন্দ্রে সরকার গঠন করেছিলেন, তখন যেভাবে উত্তরপ্রদেশের দাদরি গ্রামে শেখ আকলাক তার বাড়ির ফ্রিজে গরুর মাংস রেখেছেন, এই অভিযোগে তাকে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয়েছে। ঠিক সেই কায়দায় মধ্যপ্রদেশের মাগলায় 11টা মুসলমান সহনাগরিকের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে হিন্দুত্ববাদীরা। অভিযোগ কি না, ওই 11টা বাড়ির ফ্রিজে নাকি গরুর মাংস ছিল। এই কথাটা স্থানীয়ভাবে প্রচার করে একটা নৃশংস মেরুকরণের রাজনীতি এলাকার ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে গোটা মধ্যপ্রদেশে ছড়িয়ে দিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা। ভাবা যায়? অথচ আমরা 240টা আসনে যখন মোদী বিজেপি দাঁড়িয়ে গেল, আমরা ভেবেছিলাম হয়তো সাম্প্রদায়িকতা কমে যাবে। উত্তরপ্রদেশের অযোধ্যাতে বিজেপি জিততে পারেনি। সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে বিজেপির থেকে বেশি আসন পেয়েছে। সেই নিরিখে ইন্ডিয়া জোটে সমাজবাদী পার্টির কদর অনেক বেড়েছে। বিজেপি উত্তরপ্রদেশে ভালো ফল করতে না পারায় সেখানকার প্রত্যন্ত অঞ্চলে সংখ্যালঘু মুসলমানদের উপরে অত্যাচার চালাচ্ছে। উত্তরপ্রদেশের লখনৌয়ের আকবরনগর এলাকাটা সংখ্যালঘু প্রধান, এটা অনেকেই জানেন। প্রায় 1000-এর ওপর গরিব এবং মধ্যবিত্ত মুসলমান এখানে বসবাস করেন। বিভিন্ন ধরনের পেশার সঙ্গে তারা যুক্ত।
এখানকার নদীর উপরে নাকি অবৈধ নির্মাণ হচ্ছে, আর সেই নির্মাণ কাজ করছে নাকি তারা, ওই সংখ্যালঘু মুসলমানরা। লোকসভা ভোটের আগে থেকে এমন অভিযোগ তুলে গোটা এলাকায় একটা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে। সেই অভিযোগের ভিত্তিতে দেখা গেল কি, সেই অভিযোগের ভিত্তিতে ভোটের আগেই এই আকবরনগর এলাকায় মুসলমানদের উপর ভয়ঙ্করভাবে অত্যাচার চালানো হলো। মুসলমানদের উপর ভয়ঙ্করভাবে অত্যাচার চালানো হলো ওই আকবরনগর এলাকায়। কীরকম না, বুলডোজার দিয়ে তাদের বাড়ি ঘরদোর সব ভেঙে দেওয়া হলো। এই বুলডোজার দিয়ে আকবরনগরের সংখ্যালঘুদের বাড়িঘর ভেঙে দেওয়ার ঘটনাটা যোগী আদিত্যনাথ ভোটের পরেও অব্যাহত রেখেছেন। যেখানে সংখ্যালঘুদের দ্বারা অবৈধভাবে নদী দখলের অভিযোগ আদিত্যনাথ এনেছেন, সেখানে সমাজকর্মীদের ক্ষেত্র সমীক্ষায় দেখা গিয়েছে কিন্তু যে নদীর পাড় বাঁধানোর নাম করে আসলে সংখ্যালঘুদের বাড়ি ঘরদড়ি ভেঙে দিচ্ছে আদিত্যনাথের, মানে যোগী আদিত্যনাথের প্রশাসন। আর উত্তরপ্রদেশের এই বুলডোজার রাজের একমাত্র টার্গেট হলো সহনাগরিক সংখ্যালঘু সম্প্রদায়, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। তো বুলডোজার রাজ যে ভয়ঙ্কর রকমের একটা সাম্প্রদায়িক টার্গেট জানেন, সেটা তো নিশ্চয়ই সুপ্রিম কোর্টের রায় প্রমাণ করে দিয়েছে। সেই রায় তো আপনারা দেখেছেন, সংবাদ মাধ্যমে দেখেছেন। তার মানে ভোটের আগে যে পরিস্থিতি ছিল, ভোটের পরেও কিন্তু তার কোনো অন্যথা হয়নি, পরিবর্তন হয়নি। সিপিআইএম গোটা দেশ জুড়ে লোকসভা নির্বাচন উত্তর পরিস্থিতিতে হিন্দুত্ববাদী শক্তি কিভাবে মুসলমানদের উপর আর্থিক এবং শারীরিক আর অবশ্যই সামাজিক অত্যাচার চলছে তা নিয়ে সোচ্চার হয়েছে। সংখ্যালঘু সমাজের আর্থ সামাজিক নিরাপত্তার বিষয়টাকে প্রায় সবকটা অবিজেপি রাজনৈতিক দলই বিগত লোকসভা নির্বাচনের সময় নির্বাচনী ইস্যু হিসাবে তুলে ধরেছিলেন। কিন্তু নির্বাচন পর্ব মিটে যাওয়ার পরেই দেখা যাচ্ছে কি, গোটা ভারত জুড়ে মুসলমানদের উপরে যে অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে উগ্র হিন্দু সাম্প্রদায়িক শক্তি, সেই সম্পর্কে আরও সোচ্চার হওয়ার প্রয়োজন ছিল। তা কিন্তু অবিজেপি দলগুলোকে হতে দেখা যাচ্ছে না। সহনাগরিক সংখ্যালঘুরা কেমন আছেন, বেঁচে থাকার মতো সামাজিক পরিবেশ তাদের সামনে রয়েছে কিনা, দুবেলা দুমুঠো খেতে পাওয়ার মতো পরিস্থিতি তাদের জন্য রয়েছে কিনা, তা নিয়ে সকলকেই কিন্তু সোচ্চার হতে হবে। রাজনৈতিক পরিসর ছাড়িয়ে নাগরিক সমাজকেও প্রতিবাদী হতে হবে। কিন্তু কই, তা তো দেখা যাচ্ছে না। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিজের রাজ্য গুজরাটের ভদোদরাতে মুখ্যমন্ত্রী আবাসন প্রকল্পে নিম্ন আয়ের মানুষদের জন্য যে ফ্ল্যাট তৈরি হয়েছে, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ভয়ঙ্কর রকমের বিভাজন কেরকম দেখুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে সেই যে ফ্ল্যাট তৈরি হয়েছে, সেই ফ্ল্যাট যাতে কোনো অবস্থাতেই যাতে মুসলমান সমাজের কাউকে না দেয়া হয়, তার জন্য গোটা ভদোদরা জুড়ে একটা সামাজিক প্রচার চালাচ্ছে সংঘ পরিবার। ফলে নিম্ন আয়ের মানুষদের জন্য তৈরি হওয়া ভদোদরার ওই ফ্ল্যাটের আশপাশের হিন্দু সমাজের লোকজনকে খেপিয়ে তোলা হচ্ছে। হিমাচল প্রদেশের নাহানে এক মুসলমান নাকি পবিত্র ঈদুজ্জোহায় কুরবানি দিয়েছিল, এই অভিযোগ তুলে তার দোকান লুট করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। তার বাড়ি দোকান লুট করা হলো। যার বাড়ি ভাঙচুর করা হলো সেই মুসলমান ব্যক্তিটার বিরুদ্ধেই হিমাচল প্রদেশের সরকার গোহত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেছে। কেননা হিমাচল সরকার বিজেপি সরকার। এখানেই শেষ নয়, নাহান সহ সেই এলাকার 16 জন সংখ্যালঘু সম্প্রদায়ের দোকানদারকে বাধ্য করা হয়েছে এলাকা ছেড়ে চলে যেতে। চিন্তা করুন কি ভয়ঙ্কর সাম্প্রদায়িকতা চলছে সারা ভারতবর্ষ জুড়ে। বেশিরভাগ মেইন স্ট্রিম মিডিয়ার খবরে এইসব আপনি কিন্তু দেখতে পাবেন না। এরা এসব গল্পগুলোকে একেবারেই প্রকাশ্যে আনবে না। এই মানুষগুলো এখন রুটি রুজি এবং আশ্রয়হীন হিসাবে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। মুসলমান ওই যে 16 ভারতের রাজধানী দিল্লির সঙ্গম বিহার এলাকাতেও ভোটের পরে ভয়াবহ সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়েছে। উগ্র হিন্দুত্ববাদী শক্তি ভয়াবহ উস্কানিমূলক প্রচারের ফলে ওই এলাকা ছেড়ে বহু বাসিন্দা চলে যেতে বাধ্য হয়েছেন। গোটা ব্যাপারটা পরিচালনা করেছে আরএসএসের ছত্রছায়ায় থাকা নানা উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। এভাবেই গোটা ভারত জুড়ে নির্বাচনী বিপর্যয়ের পর সহনাগরিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের শায়েস্তা করতে নতুন কৌশলে নেমে পড়েছে হিন্দুত্ববাদী শক্তি। এটা কি আমরা আশা করেছিলাম? এই বিষয়গুলো এখনও মূলধারার প্রচার মাধ্যমে তেমনভাবে উঠে আসছে না, হয়তো উঠে আসবেও না। সমাজকর্মীরাও এখনো পর্যন্ত গোটা ব্যাপারটাকে ঘিরে সেভাবে সরব হননি। এই অবস্থার অবসান ঘটাতে আরএসএস বিজেপিকে জনবিচ্ছিন্ন করা ছাড়া কিন্তু দ্বিতীয় কোনো বিকল্প নেই, এবং জনবিচ্ছিন্ন করতে হবে ভারতকে অখণ্ড রাখতে গেলে, ভারতকে শান্তিপূর্ণভাবে হিন্দু মুসলিম সহাবস্থানের পরিস্থিতি বজায় রাখতে গেলে। তো আপাতত এই পর্যন্ত। পরবর্তী পর্বের জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।